Hello students, welcome to today's session. As I already described how the diode works, how the current is carried through a metal conductor, I think that you will understand today's lesson very well. But before that, as I know it very well that you often don't recall your previous day's classes, so I am again summarizing the gist of last classes. So now today's subject is transistor, but before that I will describe a little bit about the diode's working principle as I already described you earlier in a very vast way. Now I will give you a brief. So how a diode works actually, আর ডায়োড কি করে কাজ করে। ডায়োড বলতে আমরা জেনারেলি জানি একটা পিএন ব্লক। পি কাকে বলে, এন কাকে বলে আমরা জানি যে অ্যাকর্ডিং টু আমাদের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণী ইন্ডেক্স অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটি মেটেরিয়াল একটা আরেকটার থেকে হয় পজিটিভ হবে নয়তো নেগেটিভ হবে। যদি দুটো আলাদা আলাদা মেটালকে পাশাপাশি রাখা হয়, যে ধরো তুমি পাশাপাশি একটা কপার রাখলে অ্যান্ড পাশে আর একটা লোহা রাখলে, দেন ওয়ান উইল বি আ লিটল মোর নেগেটিভ দেন দ্য আদার, আর একটা অবভিয়াসলি পজিটিভ হবে। একটা আর একটার তুলনায় যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা তো পজিটিভ হবেই তার তুলনায়। সো দেখা যাচ্ছে যে কপার হয়তো লোহার থেকে বেশি নেগেটিভ। লাইক দ্যাট আমরা কিন্তু যে কোনো মেটেরিয়াল থ্রু আউট ইন আওয়ার নেচার যদি আমরা দেখি, সেগুলো কিন্তু ঠিক এরকমভাবেই একটা আরেকটার তুলনায় অবশ্যই নেগেটিভ হতে হবে বা পজিটিভ হতে হবে। তো কখনো দুটো একই রকম হতে পারে না। সো এখানেতে কি করা হচ্ছে, একটা সিলিকন ব্লক নেওয়া হচ্ছে, সিলিকন ব্লক। তো সেই সিলিকন ব্লকটার মধ্যে কি করা হচ্ছে, একটা পোর্শনকে আমি যদি ধরে নিই, এই পোর্শনটাকে কি করা হচ্ছে, এই পোর্শনটাকে একটা এমন একটা মেটেরিয়াল দিয়ে ডোপিং করা হচ্ছে এই জায়গাটাকে, যেটা কিনা এই পার্টটাকে এন টাইপ করে দিচ্ছে, অর্থাৎ এটার মধ্যে নেগেটিভিটি ইনক্রিজ করে দিচ্ছে এই পার্টটার মধ্যে। আর এদিকের পার্টটার মধ্যে এমন একটা কিছু দেয়া হচ্ছে ম্যাটেরিয়াল ডোপিং, যার ফলে কিন্তু এর পজিটিভিটিটা ইনক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ এইটা এর তুলনায় পজিটিভ হয়ে যাচ্ছে, এটা এর তুলনায় নেগেটিভ হয়ে যাচ্ছে। নাও সেটা কিভাবে হয় সেটাও আমি অলরেডি বলেছি, তাও আর একবার বলে দিই। যদি আমরা দেখি যে এখানে বিভিন্ন যে অ্যাটমসগুলো, সেই অ্যাটমসগুলো যদি আমি এই মাঝের অংশটাকে নিউক্লিয়াস ধরে নিয়ে বাকি অংশটাকে যদি তার অরবিট ধরে নিই, তাহলে এই পাশাপাশি তো এরা এইরকমভাবে রয়েছে। তো দেখা যাচ্ছে যে এদের হয়তো প্রত্যেকটার চারটে করে ইলেকট্রন রয়েছে আউটার মোস্ট পেয়ারে, আউটার মোস্ট যে অরবিট সেটাতে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমন একটা কিছু মেটেরিয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সব একই মেটেরিয়াল, তার মধ্যে একটা অন্য কোনো মেটেরিয়ালকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব পিওর মেটেরিয়াল, সিলিকন মেটেরিয়াল, তার মধ্যে অন্য কিছু একটা আর্সেনিক হোক, জার্মেনিয়াম হোক, এনেকে কিছু একটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটার হয়তো এই আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনের নাম্বারটা হয়তো দেখা যাচ্ছে ডিফারেন্ট। এবার সেটার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, এক যে তার হয়তো এক্সট্রা একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 5টা ইলেকট্রন রয়েছে। এখানেতে আমরা আর একটা কিছুকে ইন্ট্রোডিউস করলাম, ধরা যাচ্ছে আর একটা কিছু একটা পদার্থকে এখানে ইন্ট্রোডিউস করলাম, যার হয়তো আউটার মোস্ট অরবিটে 4টের জায়গায় 5টা রয়েছে। নাও এরা কিভাবে বন্ডিংটা করে, এরা বেসিক্যালি এরকমভাবে শেয়ারিং করে নেয়, শেয়ারিং করে বন্ডিংটা করে। তো যখন দেখা যাচ্ছে যে আমার 4টে ফুলফিল হয়ে যাওয়ার পরও একটা এক্সট্রা রয়েছে, তখন কি হবে, সেটা ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট হতে পারে, অর্থাৎ সেটা এর মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে পারে। সো ইট মেক্স ইট অ্যাকচুয়ালি নেগেটিভ, কারণ কি একটা ফ্রি ইলেকট্রন রয়েছে। এই ফ্রি ইলেকট্রনটার মানে হচ্ছে একটা নেগেটিভ পার্টিকেল, যেটা কিনা এর মধ্যে দিয়ে ফ্রিলি মুভ করতে পারে। তাহলে এইটা হলো কি আমার এন টাইপ ডোপিং। আর যদি আমি আর একটা ক্ষেত্রে দেখি, যেখানে কিনা এরকম সিলিকন ছিল, আচ্ছা আমি এটাকেই দেখিয়ে দিচ্ছি, যে এখানে হয়তো এরকম চারটে সিলিকন ছিল, এমন একটা কিছু পদার্থ দিয়ে এটাকে ডোপ করা হলো, যার কিন্তু লাস্ট অরবিটটায় 3টে ইলেকট্রন আছে, অর্থাৎ একটা গ্যাপ রয়েছে।
এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা ইলেকট্রন থাকা দরকার ছিল, বাট সেটা নেই। বাট সে এই অসম্পূর্ণভাবেই কিন্তু বন্ডিংটা ক্রিয়েট করছে পুরো সিলিকনটার সঙ্গে। তার ফলে যেটা হচ্ছে, তার ফলে এখানে একটা ইলেকট্রন কিন্তু ওর গ্রহণ করার জায়গা রয়েছে, একটা ইনটেক করার জায়গা রয়েছে। সো হোয়েন আ সাবস্টেন্স ওয়ান্টস টু অ্যাবসর্ব ইলেকট্রন, তার মানে আমরা বলতে পারি যে তার ধর্মটা হচ্ছে পজিটিভ, বিকজ সেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে। ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ বলবো। যদি ইলেকট্রন আর পজিটিভ আয়ন, যেটা আমরা হোল বলি, সে হোল মানে একটা কোনো ভ্যাকান্ট জায়গা যেখানে কিনা একটা হোল, একটা গর্ত আমরা কখন বলি, দেয়ালে একটা গর্ত রয়েছে, তার মানে কি দেয়ালে একটা ইঁট থাকতে পারতো, তার জায়গায় একটা গর্ত রয়েছে। সো এখানে একটা ইলেকট্রন থাকতে পারতো, তার জায়গায় একটা হোল রয়েছে। সো সেখানেতে ইলেকট্রনের সঙ্গে পজিটিভ পার্টিকেল অর্থাৎ যেটা রয়েছে সেটার কিন্তু সংখ্যাটা সমান নয়, ইলেকট্রন এখানে কম রয়েছে। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু আমরা এটাকে বলবো পি টাইপ মেটেরিয়াল, পি টাইপ ডোপিং। ওকে, সো তাহলে আমরা দুরকম জিনিস পেলাম, একটা আমরা পেলাম পি টাইপ ডোপিং, আর একটা আমরা পাচ্ছি এন টাইপ ডোপিং। তাহলে একটা সিলিকন ব্লকের মধ্যে এইরকম ভাবে এন আর পি দুটো রিজিয়ন তৈরি করা হলো। ওকে, তাহলে এই এন আর পি যে দুটো রিজিয়ন তৈরি করা হলো, এদের মাঝখানে একটা ব্যারিয়ার রইল। এই জায়গাটা, এই জায়গাটায় ঠিক কি ঘটতে পারে? আমরা জানি যে নেগেটিভ আর পজিটিভ এই দুটো যে কোনো একটা জায়গাতে, যখন কোনো একটা যদি আমরা জায়গা দেখি যে কোনো একটা জায়গাতে নেগেটিভিটি বেশি রয়েছে, কোনো একটা জায়গায় পজিটিভিটি বেশি রয়েছে, এটা কিন্তু খুব একটা নর্মাল কন্ডিশন নয়। নেচার সবসময় চায় একটা নর্মাল ব্যালেন্স তৈরি করে রাখতে, অর্থাৎ নিউট্রালিটি মেনটেন করতে চায়। তো সেই নিউট্রালিটি মেনটেন করতে চাইলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ কখনো পাশাপাশি থাকলে সেই দুটো জাস্ট চুপচাপ বসে থাকতে পারে না। একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি পাশাপাশি থাকে তাহলে তাদের মধ্যে কি হবে? ইন্টারচেঞ্জ হবে, এবং আলটিমেটলি সেটা হওয়ার ফলে, চার্জ ইন্টারচেঞ্জ হওয়ার ফলে আলটিমেটলি জিনিসটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, আলটিমেটলি জিনিসটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে। এটাই আমাদের নেচারের ল। তো বেসিক্যালি এই জায়গাটাতেও সেটা হওয়ার একটা কিন্তু চেষ্টা এটা করে। আমরা যদি এটাকে দেখি যে এই যে এই জোনটা, এখানে তো অ্যাকচুয়ালি কোনো ব্যারিয়ার নেই, কারণ বিকজ এটাও সিলিকন ছিল, এটাও সিলিকন ছিল। আমি চেষ্টা করে দেখানোর জন্য এরকম দেখালাম, মাঝখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো ব্যারিয়ার নেই, এরকম কোনো কিন্তু রিয়েল ব্যারিয়ার নেই। এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখিয়েছি একটা বাউন্ডারি হিসেবে। এটাও সিলিকন বেসিক্যালি, ওটাও সিলিকন, সো কোনো ব্যারিয়ার থাকার পসিবিলিটি নেই। তো এইরকম হচ্ছে জিনিসটা। এবার এইখানে এন, এইখানে পি, ন্যাচারালি কি হবে? এই দুটোর মধ্যে চার্জ ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ ইলেকট্রন ইন্টারচেঞ্জ হবে ইন ফর্ম অফ ইলেকট্রন। চার্জটা কি কার ফর্মে যাবে? ইলেকট্রনের ফর্মে যাবে, যেখানে হোলস আছে। বেসিক্যালি এটা পি টাইপ মানে কি, এতে অনেক হোলস আছে, অর্থাৎ এর অনেক ইলেকট্রন দরকার। আর এই পার্টটার কি, অনেক ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার দরকার। সো ন্যাচারালি ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জটা কিভাবে হবে? এখানে দেখা গেল যে অনেক এরকম তো জায়গা রয়েছে, এই প্রত্যেকটা এক একটা যদি আমি অ্যাটম ধরে নিই, এখানে এরকম অনেক অ্যাটমস রয়েছে যারা পরস্পর বন্ড করে কিন্তু একটা ফরমেশন মেনটেন করছে, একটা ল্যাটিস মেনটেন করছে। তো এখানে তেমনি আরো অনেক রয়েছে যেগুলো বেসিক্যালি এরকম একটা বন্ড মেনটেন করছে। এদিকে পি টাইপ, এদিকে এন টাইপ বন্ড মেনটেন করছে, এদিকে পি টাইপ বন্ড মেনটেন করছে। একদম এই যে বাউন্ডারি লাইনটা, এই বাউন্ডারি লাইনটা যেটা আমি দেখাচ্ছি, এই বাউন্ডারি লাইনটার অ্যাডজাসেন্ট যে পার্টটা, অর্থাৎ একদম গায়ে লেগে থাকা যে অংশটা, সেখানে কি হবে? সেখানে বেসিক্যালি এই দিকের এক্সট্রা ইলেকট্রনগুলো এদিকে চলে যাবে, এখানটায় এই ইলেকট্রনগুলো এদিকে চলে যাবে এখানে, এবং এই পার্টে যে হোলসগুলো ছিল সেই হোলসগুলোকে কোয়েঞ্চ করে দেবে। এখান থেকে যে ইলেকট্রনগুলো এক্সট্রা ছিল, সেই এক্সট্রা ইলেকট্রনগুলো এদিকে হোলস যে পার্টটায় ছিল সেখানে আসবে এবং সেই হোলসগুলোকে নিউট্রালাইজ করে দেবে। তার মানে কি, এক্স্যাক্টলি আমি যদি এই জায়গাটা দেখি, এক্স্যাক্টলি এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কিন্তু এক্স্যাক্টলি যতগুলো ইলেকট্রন ছিল তারা কিন্তু এখানে চলে আসছে, এবং এই যে এই অঞ্চলটা যদি আমরা এক্স্যাক্টলি দেখি, তাহলে এখানে যতগুলো হোল ছিল সেই হোলগুলো কিন্তু এখন নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তার মানে এই জোনটাও নিউট্রালাইজ জোন, এই জোনটাও এখন নিউট্রালাইজ জোন।
অর্থাৎ আগে যে পি আর এন আমরা দুটো জায়গা দেখাচ্ছিলাম গ্রিন আর ইয়েলো কালার ইউজ করে, সেটা কিন্তু এখন আর নেই। এখন মাঝখানে এরকম একটা জোন ক্রিয়েট হয়ে গেছে, যে জোনটা কিন্তু নিউট্রাল জোন, যে জোনটায় কিন্তু পিও বেশি নেই, এনও বেশি নেই। এই জায়গাটা একদম নিউট্রাল জোন। এবার এই নিউট্রাল জোন হওয়ার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো যখন দুটো লেয়ার অ্যাডজাসেন্ট থাকে তখন তাদের মধ্যে ইজিলি ইলেকট্রন চলাচল করতে পারে। কিন্তু যখন সম্পূর্ণ একটা নিউট্রাল জোন, অর্থাৎ যখন একটা নিউট্রাল জোন আমরা কাকে বলছি? আমরা বলছি যে জায়গাটাতে বেসিক্যালি সিলিকনটাই আমরা মেন একটা ডমিনেন্ট, সিলিকনের যে ফিচারটা সেটাই যেখানে ডমিনেন্ট। সিলিকন আমরা জানি যে আমরা নর্মাল কন্ডিশনে সিলিকন কি করতে পারে, নর্মাল কন্ডিশনে একটা পিওর সিলিকন কখনোই কন্ডাকশন করতে পারে না। তার মানে এখন এখানে যেহেতু সিলিকনের ধর্মটাই প্রিডিসেন্ট ধর্ম, সেক্ষেত্রে কিন্তু এদিক থেকে এই পার্টেতে ইলেকট্রন যাওয়ার জন্য যতটা শক্তি প্রয়োজন সেইটা কিন্তু এই জায়গাটাকে অতিক্রম করার জন্য যতটা শক্তি প্রয়োজন সেটা কিন্তু নর্মাল ইলেকট্রনের নেই। তার ফলে এই পার্টের আর বাকি ইলেকট্রনগুলো আর এইদিকেতে এসে এদিকের হোলগুলোকে নিউট্রাল করতে পারে না। তার মানে কি হচ্ছে? আমরা যে মুহূর্তে এইখানে এই বন্ডটা ক্রিয়েট করলাম, একটা এদিকে একটা এন টাইপ এদিকে একটা পি টাইপ, যখনই আমরা ক্রিয়েট করলাম সঙ্গে সঙ্গে এদিকের মধ্যে এক্সচেঞ্জ হতে শুরু করলো এবং মাঝখানে একটা এরকম জোন তৈরি হলো। এই জোনটা যখন তৈরি হলো, বেসিক্যালি যেটাকে আমরা বলছি যে গ্যাপ জোন বা জাংশন যেটাকে আমরা বলছি, সেটা যখন তৈরি হলো আর কিন্তু দুটো জায়গার মধ্যে কোনো রকম ইলেকট্রন বা হোলসের চলাচল হতে পারলো না। তার ফলে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক জায়গাটা পুরোপুরি আইসোলেট করে দিল। এদিকে এন টাইপ যে পার্টটা সেটাকে আর এদিকে পি টাইপ যে পার্টটা সেটাকে, দুটোকে জাস্ট দুদিকে সরিয়ে একটা আইসোলেট করে দিল। নাও দিস ইজ হোয়াট উই ইউজ অ্যাজ এ ডায়োড। এই জিনিসটাকে আমরা ডায়োড হিসেবে ইউজ করছি। ওকে, তো এই ডায়োড হিসেবে যখন এটাকে আমরা ইউজ করছি তখন এটাকে আমরা কিভাবে ইউজ করছি, কিভাবে এটাকে দিয়ে কাজ চালাচ্ছি সেটা আমরা দেখব। সেটার জন্য আমরা বেসিক্যালি এর সঙ্গে যদি একটা ব্যাটারি জুড়ে দিই তাহলে কি হবে, ব্যাটারিটাকে যদি এইভাবে জুড়ে দিই তাহলে কি হবে। আমরা যখন ব্যাটারিটাকে এইভাবে জুড়ে দেবো, মনে রাখতে হবে আমরা এদিকে এন আর এদিকে ব্যাটারির পি পার্টটা, এটা নেগেটিভ এটা পজিটিভ পার্ট ব্যাটারির, এইভাবে কানেক্ট করেছি। এইরকম ভাবে যখন আমরা কানেক্ট করব ব্যাটারিটাকে তখন কি হবে, এদিকে যে পজিটিভ আয়নস বা হোলস যেটাকে আমরা বলছি সে একটা সাপোর্ট পাচ্ছে এদিক থেকে, আর এদিকের যে ইলেকট্রন সে একটা সাপোর্ট পাচ্ছে এদিক থেকে। আমরা জানি যে সেম যদি কোনো জিনিস থাকে যে সেম ধর্মের, যেমন হচ্ছে যে আমরা জানি যে ম্যাগনেটের ক্ষেত্রে সাউথ পোল কিন্তু সাউথ পোলকে রিপেল করে, বিকর্ষণ করে, নর্থ পোল কিন্তু নর্থ পোলকে বিকর্ষণ করে। তো এদিকে একটা প্রেসারাইজড এন টাইপ ফ্লো এই যখন পাবে তখন এই সামনের ইলেকট্রনগুলোর উপর একটা প্রেসার ক্রিয়েটেড হবে। একই রকমভাবে এদিকে যখন পজিটিভ টাইপের একটা ফ্লো পাবে তো ন্যাচারালি পি, তাহলে কি হবে, এ কে বিকর্ষণ করার চেষ্টা করবে, তার মানে এ সামনের দিকে প্রোগ্রেস করার একটা প্রেসার পাবে। সেম জিনিস ঘটবে এটার ক্ষেত্রে, এও সামনের দিকে প্রোগ্রেস করার একটা প্রেসার পাবে। অর্থাৎ যে পাওয়ারটা রিকোয়ার্ড ছিল এই ব্যারিয়ারটাকে অতিক্রম করার জন্য সেটা কিন্তু পেয়ে যাবে, এবং তার ফলে কি হবে, এদিক থেকে ইলেকট্রন ফ্লো শুরু হবে। এরকম ভাবে ইলেকট্রন ফ্লোটা একদম কমপ্লিটেড হবে, এই লাইনটা ধরে এরকম ভাবে এদিকে আসবে অ্যান্ড ইলেকট্রন ফ্লো যেমন ভাবে হয় সেটা কন্টিনিউ থাকবে। অনেকে হয়তো ভাবছে যে আমি কেন নেগেটিভ থেকে পজিটিভের দিকে দিলাম, অবভিয়াসলি আমি ইলেকট্রন ফ্লো এর কথা বলছি। আমাদের যে কনভেনশনাল কারেন্ট ফ্লো আমরা সেটাকে জেনারেলি ইলেকট্রন ফ্লো এর উল্টো দিকে ধরি, কিন্তু অ্যাকচুয়াল ফ্লোটা এইরকম হয়। তাহলে এই হচ্ছে একটা ডায়োডের কর্মপদ্ধতি। তো এখন কথাটা হচ্ছে যে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। এর উল্টোটা যদি করতাম তাহলে কি হতো,
এর উল্টোটা করলে বেসিক্যালি যদি আমরা এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ দিতাম তাহলে কি হতো? আমরা যদি এদিকে পজিটিভ আর এদিকে যদি নেগেটিভ দিই তাহলে যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি এইখানটায় প্লাস এইখানটায় মাইনাস আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাটা যখন ঘটবে তখন এখানে কি আছে? এখানে পি আছে, এখানে এন আছে। নাও আগের বারে কি ছিল? এখানে এন ছিল তাই এনকে বিকর্ষণ করছিল, বাট এবারে তো পি রয়েছে, তাহলে কি হবে? এনটাকেও আকর্ষণ করবে। আর এদিকে কি রয়েছে? পি রয়েছে, এন রয়েছে, তাহলে অবভিয়াসলি এই দুটোর মধ্যেও আকর্ষণ থাকবে। তাহলে এদিকের যাবতীয় যে ফ্রি ইলেকট্রনগুলো ছিল তারা এইখানটায় এসে কিন্তু জমা হয়ে যাবে আকর্ষণের জন্য। ন্যাচারালি এদিকের যে ব্যাপারটা এদিকেও কিন্তু সেম ঘটনা ঘটবে, হোলসগুলো সব কোয়েঞ্চ হতে শুরু করবে এদিকের এটার জন্য। তার ফলে এই যে গ্যাপটা ছিল এখানে যাবতীয় যা ফ্রিলি মুভিং মানে মুভেবল যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো তাও এই জায়গাতে অন্তত ছিল, মাঝখানটায় যেতে পারছিল না, বাট এই জায়গাটায় ছিল। এখন কি করছে? যত ফ্রিলি মুভিং ইলেকট্রন সব এইখানটায় এসে জড়ো হচ্ছে। সেম থিং ইজ হ্যাপেনিং ফর হোলস অলসো। তার ফলে এই যে এই অঞ্চলটা, এই ব্ল্যাঙ্ক অঞ্চলটা, ফরবিডেন অঞ্চলটা, এটা আরো বড় হয়ে যাবে। তার ফলে এটার মধ্যে দিয়ে আর কোনো কারেন্টই কোনোভাবে পাস করার চেষ্টা করলেও করতে পারবে না। তার ফলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো কিন্তু ন্যাচারালি ঘটবে না। জাস্ট এখানটাতে এটা জড়ো হয়ে থাকবে, এটা এখান থেকে জড়ো হয়ে থাকবে, বাট এটার মধ্যে দিয়ে কোনো ন্যাচারালি কারেন্ট ফ্লো কিন্তু ঘটবে না, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো দিস থিং ইজ কল্ড রিভার্স বায়াস। তাহলে ডায়োডের এই দুটো ফেনোমেনা বোঝা গেল আশা করি। এবার আমরা আসবো আমাদের আসল গল্পের নায়ক অর্থাৎ ট্রানজিস্টরের ক্ষেত্রে। ট্রানজিস্টরকে আমি পার্সোনালি মনে করি এক্সটেন্ডেড ডায়োড। কেন মনে করি? তার কারণ আমরা জানি ডায়োডে পিএন ব্লক থাকে, ট্রানজিস্টরের ক্ষেত্রে জাস্ট একটা ব্লক এক্সট্রা থাকে। আইদার ইট উইল বি পিএনপি অর ইট উইল বি এনপিএন। ব্যাপারটা কিরকম? এই একটা ব্লক, এই পাশে একটা ব্লক, আমরা জানি যে এইটা হচ্ছে ন্যাচারালি একটা ডায়োড। বাট এইটা হলো একটা ট্রানজিস্টর। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা জানতাম যে ডায়োডে বেসিক্যালি একটা পি থাকতো, একটা এন থাকতো, একটা পি থাকতো, দুটো ব্লক থাকতো। বাট এটার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে 3 নম্বর আর একটা ব্লক চলে এলো। আইদার ইট উইল বি এন অর ইট উইল বি পি। অ্যাকর্ডিং টু দ্যাট দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রানজিস্টর আর নেমড। তো আমি এখন যেটা আঁকছি এটা বেসিক্যালি একটা পিএনপি ট্রানজিস্টর। আমি এবারে জাস্ট কালারগুলো চেঞ্জ করলাম, বাট অ্যাকচুয়ালি একই জিনিস দেখাচ্ছি, পিএনপি ট্রানজিস্টর। তো এটার ক্ষেত্রে বেসিক্যালি কাজটা কীরকমভাবে হবে? এটার ক্ষেত্রে এটা আমি আগেই বলে দিই যে একটা ট্রানজিস্টর একটা বেসিক্যালি সুইচ হিসেবে ব্যবহার হয়। তো একটা ট্রানজিস্টর যখন একটা সুইচ হিসেবে ব্যবহার হয়, আমরা নিশ্চয়ই একটা সুইচের কাজ জানি। এই একটা সুইচ আছে, এখানে একটা পজিটিভ পাওয়ার দেওয়া আছে, এখানে একটা হয়তো বাল্ব রয়েছে, এখানে একটা নেগেটিভ পাওয়ার দেওয়া রয়েছে। আমি যখন হাত দিয়ে সুইচটাকে প্রেস করছি তখন বাল্বটা গ্লো করছে। যখন আমি আবার এটাকে প্রেস করছি না, এটা যদি স্প্রিং লাগানো থাকে, বেসিক্যালি একটা স্প্রিং যদি লাগানো থাকে, তাহলে এটাকে যখন আমি প্রেস করছি না তখন বাল্বটা নিভে যাচ্ছে, বিকজ এই কন্টিনিউটিটা ব্রেক করে যাচ্ছে। এই সিমিলার জিনিস যখন আমি ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে করতে চাইবো, দ্যাট ইজ দ্য পিএনপি ট্রানজিস্টারস ওয়ার্ক অ্যাকচুয়ালি।
একটা পিএনপি ট্রানজিস্টারে বা যে কোনো ট্রানজিস্টারে জেনারেলি তিনটে লিড থাকে। আমি টাইপ অফ ট্রানজিস্টার্স দেখাচ্ছি, দিস আর ডিফারেন্ট টাইপস অফ ট্রানজিস্টার্স। আমি যে নোটটা দিয়ে দেবো এর সঙ্গে, সেই নোটটায় কিন্তু সমস্ত টাইপ অফ ট্রানজিস্টার্স দেওয়া থাকবে এবং সেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপালস পুরোটা মোটামুটি ব্রিফে বলা থাকবে, এবং টাইপ, প্যাকেজ, এই যে আলাদা আলাদা দেখতে যে ট্রানজিস্টারগুলো, এগুলোকে এক একটা প্যাকেজ বলে ট্রানজিস্টারের। তো এই সব জিনিসগুলো কিন্তু সব সেখানে দেয়া থাকবে, সেটা একটুখানি মন দিয়ে পড়তে হবে। তো একটা ট্রানজিস্টারে কি দেখা যাচ্ছে, তিনটে লিড থাকে। এই তিনটে লিড বেসিক্যালি আমরা বুঝতেই পারছি যে দুটো টার্মিনাল দুদিকে, এই একটা, এই একটা, আর এই একটা, তাহলে তিনটে লিড থাকে। আমরা এর মধ্যে একটাকে বলি কালেক্টর, আর একটাকে বলি বেস, আর একটাকে বলি এমিটার। যাই হোক, সেই ভাগে আমি পড়ে যাচ্ছি। তার আগে আমি জাস্ট এইটুকু বোঝাই যে একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে কালেক্টর, বেস, এমিটার, এই যে তিনটে রয়েছে, তার মধ্যে এই পার্টটা হচ্ছে বেস, বেসিক্যালি মাঝেরটা। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে একটা ট্রানজিস্টারের যে প্যাকেজগুলো দেখালাম তার সবকটার ক্ষেত্রে মাঝেরটাই অলওয়েজ বেস হবে, সেটা নয়। বাট আমি এখানে যে ড্রয়িংটা দেখাচ্ছি তার মাঝের যে জায়গাটা আমি দেখিয়েছি, এখানে এটা বেসিক্যালি বেস। অর্থাৎ আমরা এইখানে যে হাত দিয়ে একটা পুশ করছিলাম, তার বদলে আমরা যদি বেসে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিই, একটা ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করাই, তখন কিন্তু সুইচিং এফেক্টটা হয়। খুব ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে এখান থেকে এখানে কারেন্ট ফ্লোটা হবে। যখন আমি বেসে কারেন্ট দেব তখন এখান থেকে এখানে কারেন্ট ফ্লোটা হবে, যদি না দিই তাহলে হবে না। দিস ইজ দ্য সিম্পল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রানজিস্টার। সবচেয়ে সহজভাবে এইভাবেই বোঝানো যায়। তো এর কাজটা কিভাবে হচ্ছে সেটা যদি আমরা ওই রকম আবার ইলেকট্রন অ্যান্ড হোলের যে ব্যাপারটা, সেই জায়গাটাতে ফিরে গিয়ে যদি এটাকে আমি দেখতে চাই, তাহলে ব্যাপারটা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটার ক্ষেত্রে আমি যদি এখানে একটা বাল্ব লাগিয়ে দিই, বেসিক্যালি এখানে আমি একটা বাল্ব লাগিয়ে দিলাম। বাল্ব মানে তো তার মধ্যে দিয়ে কন্টিনিউটি আছেই, জাস্ট এটা একটা রেজিস্টারের মতো কাজ করতে পারে ম্যাক্সিমাম, বাট ইটস অ্যাকচুয়ালি কন্ডাক্টিং ওয়্যার হিসেবে ধরে নেওয়াটাই বেটার, আমাদের এখানে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো এদিকে আমরা কি করছি, এদিকে আমরা পজিটিভ দিচ্ছি, আর নেগেটিভ পার্টটা কি করছি, গিয়ে এখানে কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, মাঝের এটা কিন্তু কানেক্টেড নয়, এটা আমি পরে দেখাচ্ছি কি করতে হবে। এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা এমিটার। তাহলে ঘটনাটা কি ঘটছে, এটা যেহেতু পজিটিভ, আচ্ছা এই দুটো মাঝখানের জোন যে ফরবিডেন, এটা নিশ্চয়ই আশা করি বোঝা যাচ্ছে যে এই দুটোর মধ্যে দিয়ে ওই পিএন কে পাশাপাশি রাখলে যা হয়, মাঝে একটা গ্যাপ জোন তৈরি হয়ে গেছে, ঠিক ডায়োডের মতোই এটার ক্ষেত্রেও তাই হয়েছে। এর মাঝখানটা দিয়ে কোনো রকম কিছু যাওয়া আসা চলছে না, পুরো এত বড় একটা গ্যাপ। এদিকেও কিন্তু সিমিলারলি এত বড় একটা গ্যাপ জোন। ওকে, এবার ঘটনাটা কি ঘটছে, এদিকে যখন আমি, এটা তো পজিটিভ, তাহলে এদিকে আমি যখন পজিটিভ দিচ্ছি, তখন যেটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে যে এই দিক থেকে একটা এক্সট্রা পাওয়ার সাপ্লাইড হচ্ছে এইটাকে ব্রেক করার জন্য, এই যে এই ফরবিডেন জোনটা আছে এটাকে ব্রেক করার জন্য। কিন্তু আমরা আগে অলরেডি দেখেছি যে পি থেকে এনে কোনো একটা জিনিস হয়তো যেতে পারে। কখন যেতে পারে, যখন এই পার্টটা নেগেটিভে কানেক্টেড থাকে, বিকজ তবেই না যে এদিকের নেগেটিভটাও একটা প্রেসার পাবে এই ব্রেকটা করার জন্য। বাট এখানে তো কোনো কিছু কানেক্টেড নেই, তাই এই দিকে প্রেসারটা কমপ্লিটেড হলেও এই যেহেতু এন্ডটা যেহেতু কোথাও কানেক্টেড নেই, তার জন্য কিন্তু এখান থেকে এদিকে ফ্লোটা হতে পারে না। কখন ফ্লোটা হবে, একমাত্র যখন এই পার্টটা আমরা নেগেটিভে কানেক্ট করে দেবো। এই পার্টটাকে যখন নেগেটিভে কানেক্ট করে দেবো, স্বাভাবিকভাবেই আমি যদি এই পার্টটা ছেড়েও দিই অ্যাজ এ ডায়োড, এখান থেকে এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে। এবার তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে কারেন্ট ফ্লোটা তো এখান দিয়ে এসে এখানেই কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই একটা পার্ট এই পার্টটা দিয়ে কমপ্লিট হবে, যদিও সেটার পরিমাণ খুবই কম। নেক্সট আর একটা ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে যে
এই পার্টটা দিয়ে কিন্তু আমাকে সার্কিটটা কমপ্লিট করতে হবে। তাহলে এই পার্ট দিয়ে যখন সার্কিট কমপ্লিট করতে হবে, এখানে আমরা একটা মেন প্রবলেম দেখছি যে এন থেকে পিতে কিন্তু কারেন্ট ফ্লোটা আমরা আগের যে জিনিসটা দেখেছিলাম, আগের যে ছবিটা আমরা দেখেছিলাম আগের ডায়োডের কাজের ক্ষেত্রে, তখন আমরা কি দেখেছিলাম যে এন থেকে পিতে এই পজিটিভ কারেন্ট ফ্লো কিন্তু এন থেকে পিতে যাওয়া প্রবলেম রয়েছে, মাঝখানে জোনটা আরও বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি, আমরা যেটাকে রিভার্স বায়াস বলছিলাম সেটা দেখেছিলাম। কিন্তু মনে রাখতে হবে সেক্ষেত্রে আমার এনএতে কানেক্টেড ছিল পি আর পিতে কানেক্টেড ছিল এন। এখন কিন্তু এনে আমার কানেক্টেড আছে এন অ্যান্ড পিতে কিন্তু কানেক্টেড আছে আবার এন। অর্থাৎ এই যে পার্টটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা পি টাইপ, তার ফলে এর যেই জোনটা এটা অনেকটা চওড়া হয়ে গেছে এবং এইখানে এসে সমস্ত ইলেকট্রন ওর মধ্যে যে কটা ইলেকট্রন ছিল ফ্রি ইলেকট্রন অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ার্স, তারা এইখানে এসে জড়ো হয়েছে। ওয়েল, সেটার জন্য যেটা হচ্ছে এটার তরফ থেকেও কিন্তু এদিকে ফ্লো করে যাওয়ার একটা প্রবণতা থাকে, বিকজ এটাও এন এদিকটাও কিন্তু এন। তার ফলে এদিক দিয়ে একটা সার্কিটের খুব মাইল্ড অংশ যেমন কমপ্লিটেড হয়, এই পার্টটাও কিন্তু এখান দিয়ে কমপ্লিট হয়ে এখান দিয়ে কারেন্ট ফ্লোটা বজায় রাখে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রানজিস্টরের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার পিএনপি তো আমরা দেখলাম, এনপিএন এর কি হবে? এনপিএন জাস্ট উল্টো হবে, শুধু সেটার ক্ষেত্রে আমাদের এই যে লোড যেটা আমরা লাগাচ্ছি, যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা আমরা পটাতে চাইছি, সেটাকে আমাকে এই দিকে লাগাতে হবে। মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে একটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে অলওয়েজ একটা পিএনপি ট্রানজিস্টরকে আমরা জেনারেলি এরকম ভাবে ডিনোট করি, সিম্বলটা এটা। একটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে লোড কিন্তু অলওয়েজ লাগাতে হবে এই সাইডটাতে, পজিটিভ সাইডে। এই দিকটা ডাইরেক্টলি নেগেটিভের সঙ্গে কানেক্টেড হবে, এদিকটা যেমন এন এর সঙ্গে কানেক্টেড হবে অ্যাজ এ সুইচ। আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু লোডটা, সরি এটা আমি ভুল দেখালাম, এটা অ্যাকচুয়ালি পিএনপি ট্রানজিস্টরটাকে লাগাতে হবে, পিএনপি ট্রানজিস্টরটাকে লাগাতে হবে এই সাইডে, আর লোডটাকে লাগাতে হবে এমিটারের সাইডে, এই জায়গাটাতে। অর্থাৎ পজিটিভ সাইডে, লোডের পজিটিভ সাইডে আগে পিএনপি ট্রানজিস্টরটা থাকবে। ওকে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু জাস্ট উল্টো হবে, অর্থাৎ ট্রানজিস্টরটা থাকবে আমাদের যে লোড যেটার মধ্যে আমরা কারেন্ট ফ্লো করাতে চাইছি তার নেগেটিভ সাইডে। অর্থাৎ এখানে যদি লোড থাকে, এনপিএন ট্রানজিস্টরের চিহ্ন হচ্ছে এইটা, কানেকশনটা হবে এই রকম। এটা হচ্ছে পিএনপির ক্ষেত্রে, এটা হচ্ছে এনপিএন এর ক্ষেত্রে লোডের কানেকশন কিন্তু হবে এইরকম। জেনারেলি আজকে আমরা যে ট্রানজিস্টর নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি যেটা দেখিয়ে রাখবো সেটা হচ্ছে যে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ওয়ার্কিংটা ঠিক কিভাবে হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাবো। প্রথমে আমি পিএনপি ট্রানজিস্টরের উদাহরণটা দিয়ে দেখাবো। এখানে আপাতত আমরা একটা পিএনপি সার্কিট দেখতে পাচ্ছি। এই পিএনপি সার্কিটের ক্ষেত্রে আমরা যে পিএনপি ট্রানজিস্টরটা ইউজ করেছি সেটা হচ্ছে 2N3906। এটা খুব বাজার চলতি প্রচলিত ট্রানজিস্টর, এটা চাইলেই দোকানে কিনতে পাওয়া যায় এবং যে কেউ এই সার্কিটটা নিজেরা তৈরি করে কিন্তু বাড়িতে দেখতে পারে যে এটা কিভাবে কাজ করে, এটা সম্বন্ধে কিছু দেখতে পারে এবং তাতে কিন্তু তাদের নলেজ খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যখন এটাকে সিমুলেট করছি নর্মাল কন্ডিশনে, কিন্তু যখন বেসে কোনো কানেকশান দেয়া নেই, এই যে এখানে কিন্তু কানেকশানটা কমপ্লিট করা নেই, তখন কিন্তু এই বাল্বটা জ্বলছে না। আমি যে মুহূর্তে এই বেসের কানেকশানটা কমপ্লিট করব বাল্বটা জ্বলে উঠবে। আবার যখন এটাকে ডিসকানেক্ট করব তখন বাল্বটা নিভে যাবে। অর্থাৎ এটা বেসিক্যালি এটা সুইচিংয়ের কাজ হচ্ছে। ট্রানজিস্টরের বেসটাকে পাওয়ার আপ করলে বাল্বটা জ্বলছে, ট্রানজিস্টরের বেসটাকে পাওয়ার আপ না করলে বাল্বটা জ্বলছে না। সো দিস ইজ দ্য ওয়ার্কিং অফ এ পিএনপি ট্রানজিস্টর। যেটা খেয়াল করে দেখলে ভালো হয় সেটা হচ্ছে এই পিএনপি ট্রানজিস্টরটা কিন্তু এই লোডের
পজিটিভ সাইডে কানেক্টেড, এই যে পজিটিভ সাইডটায় কানেক্টেড, ওকে, লোডের পজিটিভ সাইডে কানেক্টেড, আর লোডটা কিন্তু এই নেগেটিভ সাইডে পুরোটাই কানেক্টেড। দিস ইজ দ্য স্পেশালিটি অফ দ্য পিএনপি ট্রানজিস্টারস কানেকশন। এবার আমরা দেখে নেব একটা এনপিএন ট্রানজিস্টারের কানেকশন। এনপিএন ট্রানজিস্টারের কানেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কানেকশনটা এখানে রয়েছে, এখানে কিন্তু লোডটা কানেক্টেড রয়েছে পজিটিভ সাইডে, আর ট্রানজিস্টারটা কানেক্টেড রয়েছে কিন্তু নেগেটিভ সাইড অফ দ্য লোড। এখানে ট্রানজিস্টার হিসেবে যে এনপিএন ট্রানজিস্টারটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 2N3704। তো খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে এটার যে সিম্বলটা সেটা আগেরটার থেকে আলাদা, এবং এই ট্রানজিস্টারটাও বাজার চলতি ট্রানজিস্টার, যে কেউ কিন্তু এটা কিনে দোকান থেকে বাড়িতে এটা প্র্যাকটিস করে দেখতে পারে। তো এটাকে যদি আমি অন করি, আচ্ছা তার আগে আমি এটাকে ক্লোজ করে দিতে চাইছি, এটা বিশেষ কারণে, সেটা আমি পরে এক্সপ্লেন করছি। আপাতত আমি যখন এটাকে সিমুলেট করছি তখন দেখা যাচ্ছে যে এখানে যতক্ষণ আমি এই কানেকশানটা অর্থাৎ পজিটিভ কানেকশানটা যতক্ষণ দিইনি ততক্ষণ কিন্তু এই লাইটটা জ্বলছে না। আমি যে মুহূর্তেই পজিটিভ কানেকশানটা দেব সেই মুহূর্তে এই লাইটটা কিন্তু জ্বলে যাবে, এবং যখন এটাকে অফ করে দেবো তখন কিন্তু লাইটটা নিভে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ার্কিং অফ এনপিএন ট্রানজিস্টার। এইবার যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই এনপিএন ট্রানজিস্টারের এই বিশেষ মডিউলটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে এর একটা ইনবিল্ট ল্যাচিং এফেক্ট আছে, যেটা কিন্তু একটা ক্যাপাসিটিভ এফেক্টের জন্য হয়। একটা ট্রানজিস্টারের মধ্যে কি থাকে, পি থাকে, এন থাকে, দুটো টাইপের মেটেরিয়াল থাকে, যারা কিন্তু অনেকটাই একটা ক্যাপাসিটারের দুটো যে প্লেট সেই দুটো প্লেটের মতো বিহেভিয়ার করে, এবং মাঝে এমন একটা মেটেরিয়াল থাকছে, জেনারেলি সিলিকন থাকছে, যেটা বেসিক্যালি কিন্তু কোনো কিছু কন্ডাক্ট করছে না, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট কন্ডাকশন হচ্ছে না ফর এ সার্টেন টাইম, এবং তার ফলে সেটা একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মতো বিহেভ করে। তার মধ্যে যে কোনো বেশ কিছু ট্রানজিস্টারের ক্ষেত্রে একটা ক্যাপাসিটিভ এফেক্ট দেখা যায় বেসে, এবং তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ও একটা নির্দিষ্ট টাইম অবধি এই বেসেতে পাওয়ারটাকে স্টোর করে রাখতে পারে, এবং তার ফলে একটা ল্যাচিং এফেক্ট দেখা যায়। ল্যাচিং এফেক্ট কথাটার মানে হলো আমি একটা সুইচ টিপবো, লাইটটা জ্বলবে, সুইচ ছেড়ে দেবো, তাও কিন্তু লাইট জ্বলে থাকবে। এই প্রসেসটাকে বলা হয় ল্যাচিং প্রসেস। সেই জিনিসটা কিন্তু এই ট্রানজিস্টারের ক্ষেত্রে দেখা যায় যে যতক্ষণ এই চার্জটা এখানে ধরে থাকছে অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম, ততক্ষণ কিন্তু লাইটটা জ্বলেই থাকছে। এই সুইচটা অফ করে দেওয়ার পরও, মানে বেসে আমি ন্যাচারালি যে পি পাওয়ারটা দিচ্ছিলাম সেটা যখন কেটে দিচ্ছি, তারপরেও কিন্তু লাইটটা জ্বলে থাকছে। সেটা আমি দেখিয়ে দিই। এই যে আমি এটাকে সুইচ অন করলাম, লাইটটা জ্বলে গেল, সুইচ অফ করলেও কিন্তু লাইটটা জ্বলে থাকছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু লাইটটা জ্বলে থাকছে, এবং তার ফলে আমাদের যে ডিজায়ার্ড ওয়ার্ক সেটার ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে। এইবার সেইটাকে আমরা নিউট্রালাইজ করার জন্য যেটা করি জেনারেলি সেটা হচ্ছে যে এর সঙ্গে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা রেজিস্টার দিয়ে এটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিই, যার ফলে যেটা হয় সেখানে হচ্ছে এখানে এক্সট্রা অ্যামাউন্টের যে পাওয়ারটা জমা হয়ে থাকে সেটা এই রেজিস্টারটার মাধ্যমে ডিসচার্জ হয়ে যায়, এবং তার ফলে ইনস্ট্যান্টলি এটা সুইচ অফ হয়। এই যে এটা সুইচ অন রয়েছে, সুইচটাকে অফ করে দিলাম, সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। আবার এটাকে সুইচ অন করলাম, জ্বললো, অফ করে দিলাম, অফ হয়ে গেল। সো এইভাবে আমরা ল্যাচিং এফেক্টটাকে বাইপাস করতে পারি আর কি, যেখানে যেখানে এই ল্যাচিং এফেক্টটা দেখা যায়। তো এটা একটা ইউজ, এবং এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টারের একটা ইউজ। আগেরটা আমরা দেখেছিলাম পিএনপি, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টারের প্র্যাকটিক্যাল ইউজ। তো এই দুটো গেল ইম্পর্টেন্ট দুটো ব্যাপার। এরপর আমরা ট্রানজিস্টারের আরেকটা বিশেষ ধর্ম দেখব। তো ট্রানজিস্টরের আরেকটা বিশেষ ধর্ম হলো অ্যাম্পলিফিকেশন। এই অ্যাম্পলিফিকেশনের ব্যাপারটা কীরকম? অ্যাম্পলিফিকেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটা বিশেষ সিগন্যালকে লক্ষ্য করি, যে একটা বিশেষ সিগন্যাল, যেমন আমরা যখন মাইক্রোফোনে কথা বলছি, একটা মাইক্রোফোনে যখন একটা সাউন্ড, যখন আমরা একটা কথা বলছি
তখন আমাদের মুখ থেকে যে সাউন্ডটা এসে মাইক্রোফোনে হিট করছে, মাইক্রোফোনের ভেতরে একটা বিশেষ যন্ত্র যেটা একটা ট্রান্সডিউসার বেসিক্যালি, সেটাকে কি করছে, সেটাকে একটা ইলেকট্রিক্যাল ওয়েভে একটা পরিণত করছে, যেটা বেসিক্যালি কি হচ্ছে, একটা তারের মাধ্যমে চলে যাচ্ছে একটা অন্য প্রান্তে। সেখানে কি রয়েছে, সেখানে একটা বক্স রয়েছে, সেই বক্সে কিন্তু আমরা একটা যে বক্তা তার আওয়াজটা কিন্তু এখানে কি হচ্ছে, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার আমাদের স্পিকারের মাধ্যমে সেটা কিন্তু কনভার্টেড হচ্ছে আবার সাউন্ড সিগন্যালে, এবং সেটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা একটা জিনিস জানি যে এই যে এই তারটা রয়েছে, এই তারের কিন্তু একটা নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। তার ফলে তার মধ্যে দিয়ে যখন ট্রাভেল করছে এই সাউন্ডটা, তখন সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, এটা তো বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল এনার্জি, সাউন্ডটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। এখন সেই কনভার্টেড ইলেকট্রিক্যাল এনার্জিটা যখন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এসে পড়ছে, তখন তার ফলে একটা রেজিস্টিভ ড্রপ হচ্ছে, এবং সেই রেজিস্টিভ ড্রপের ফলে এইখানে যতটা অ্যামাউন্ট ছিল সেটা যখন এখানে এসে পৌঁছচ্ছে, সেটা কিন্তু এইরকম একটা ছোট্ট কিছুতে কনভার্টেড হয়ে যাচ্ছে, যেটা এখানে এতটা বড় ছিল। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, একটা মানুষ যত জোরেই চিৎকার করুক না কেন, সেটা ট্রান্সডিউশন এফেক্টের পরে একটা খুব সামান্য অ্যামাউন্টের ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করবে। সেইটা দিয়ে একটা বড় স্পিকারকে কখনোই পাওয়ার আপ করা যাবে না। তার ফলে আমরা যে জোরে জোরে মাইকে কোনো কিছু শুনতে পাই বা একটা বক্সে একটা গান বাজলে শুনতে পাই, সেটা কিন্তু পসিবল হবে না। তাই আমার এমন একটা কোনো মেকানিজম দরকার যাতে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার আদলে আমি একটা স্ট্রং সিগন্যাল বানাতে পারি। ধরা যাক এই যে এই সিগন্যালটাকে যদি আমি এরকমভাবে প্লট করি গ্রাফে, এটা হয়তো 0.5 ভোল্টের সিগন্যাল, ম্যাক্সিমাম পিকটা হচ্ছে 0.5 ভোল্ট। এবার এই 0.5 ভোল্টের নিচেও কিন্তু আছে, নিচের পিকগুলো আরো অনেক কম ভোল্টেজের। বাট এইটা যদি আমাকে শুনতে হয়, তাহলে আমার তো স্পিকার এই সাউন্ডটা শোনাতে পারবে না। তার জন্য আমার এমন কিছু একটা করা দরকার যাতে এটাকে আমি এই ধরনের একটা কিছুতে কনভার্ট করে নিতে পারি। দেখো এটাতে কিন্তু ওই একই প্যাটার্নটাকে ফলো করছে, এই যে একদম সেম প্যাটার্নকে ফলো করছে, কিন্তু সাইজটা অনেক বড়, যেটা কিনা 0.5 ভোল্ট ছিল সেটা হয়তো এখন 5 ভোল্টে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা হয়তো 0.1 ভোল্ট ছিল এই ছোট ছোট পিকগুলো, সেগুলো হয়তো 1 ভোল্টে কনভার্ট হয়ে যাচ্ছে। কি এমন মেকানিজম দিয়ে এটা করা পসিবল? এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এমন একটা ডিভাইস লাগবে যে ওই অরিজিনাল যে সিগন্যালটা সেটাকে জাস্ট একটা সুইচ হিসেবে ব্যবহার করবে। ব্যাপারটা কিরকম, আমরা জলের কল সবাই দেখেছি, এই জলের কলের মধ্যেতে জলটা কি হয়, এরকম ভাবে আটকে থাকে। এই যে প্যাঁচটা, এই প্যাঁচটা আমরা যতটা খুলি এর মধ্যে দিয়ে জলের ফ্লোটা ততটা হয়। যদি আমি পুরো প্যাঁচটা খুলে দিই তাহলে ফুল স্পিডে জল পড়বে, এখান দিয়ে ফুল স্পিডে জল পড়বে। আর যদি প্যাঁচটাকে আমি অল্প খুলি তাহলে অল্প জল পড়বে। তাহলে কমপ্লিটলি ডিপেন্ড করছে এই প্যাঁচটা আমি কতটা খুলবো তার উপর, অর্থাৎ এখানে আমি কতটা শক্তি প্রয়োগ করব তার উপর। এটা ঠিক একটা ট্রানজিস্টরের মতো দেখতে না? যদি আমি একটা ট্রানজিস্টরকে এরকম ভাবে আঁকি, ঠিক এটাই অনেকটা এই কলটার মতোই দেখতে না? একই রকম ভাবে ট্রানজিস্টরও কিন্তু কাজ করে। অর্থাৎ এদিক দিয়ে আমার যে কারেন্টটা এখানেতে ফ্লো করে ঢুকছে, সেটা কতটা অ্যামাউন্ট এদিক দিয়ে বের হবে সেটা ডিপেন্ড করে এই বেসে আমি কতটা অ্যামাউন্টের পাওয়ার দিয়েছি তার উপর। অর্থাৎ আমি যদি এদিকে একটা 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে রাখি, এদিকে একটা ল্যাম্প কানেক্ট করে রাখছি, এখানেতে গ্রাউন্ড করেছি এটাকে। এবার যদি আমি এই জায়গাটাতে যে পাওয়ারটা আমার দেওয়ার কথা, আমি এটাকে যদি একটা এমপিএন হিসেবে দেখাতাম বোধহয় বোঝাতে সুবিধা হতো, বাট আমি জাস্ট বলছি এখানে যদি দেখা যাচ্ছে যে আমি 5 ভোল্ট দিই, তাহলে বেসিক্যালি এই ল্যাম্পটা ফুল গ্লো করবে। অর্থাৎ এখান দিয়ে যে 12 ভোল্ট যেটা ঢুকছে, সেই 12 ভোল্টই এদিক দিয়ে বের হবে, মাঝখানে কোনো রেজিস্টিভ ড্রপ হবে না। যতটা পাওয়ার এদিক দিয়ে
আমি এটাকে ভোল্টেজ দিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা ভোল্টেজ দিয়ে হয় না, এটা কারেন্ট দিয়ে হয়। অর্থাৎ এখানে যে কারেন্ট ফ্লোটা, সেই কারেন্ট ফ্লোটা রেজিস্ট হয়, এবং যেহেতু কারেন্ট আর ভোল্টেজ বেসিক্যালি পরস্পরের সঙ্গে সম্পর্কিত, সেহেতু কারেন্ট ড্রপ হওয়া মানে বেসিক্যালি এর এগেনস্টে এফেক্টিভ ভোল্টেজের অ্যামাউন্টটা কমে যাওয়া। তো তার ফলে কি হচ্ছে, আমি যদি এখানে 12 ভোল্ট দিই, আমার হয়তো এখানে এফেক্টিভ ভোল্টেজ পাচ্ছি 12 ভোল্ট, যদি এইখানে আমার 5 ভোল্ট দেওয়া থাকে। কিন্তু এখানে 5 ভোল্টের জায়গায় যদি আমি 2.5 ভোল্ট দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমি 12 ভোল্ট দিচ্ছি, কিন্তু এখানে এফেক্টিভ ভোল্টেজ হিসেবে 6 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ 6 ভোল্টের জন্য যতটা ব্রাইটনেস আসতো, সেই অ্যামাউন্টের কারেন্ট এখানে ফ্লো করছে। অর্থাৎ এই যে ট্রানজিস্টরটা, সেই ট্রানজিস্টরটা যদি বেসে আমি একটা সিগন্যালকে দিই, সেই সিগন্যালটার আপ ডাউন অনুযায়ী এদিকের যে পাওয়ার ফ্লোটা সেটা কিন্তু এফেক্টেড হবে, এবং এইটাকেই আমরা বলে থাকি অ্যাম্প্লিফিকেশন। এই যে বক্স থেকে, যে বক্সে আমরা যেটা শুনছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা হচ্ছে না। যেটা ঘটছে বেসিক্যালি সেটা হচ্ছে এখানে অনেক হায়ার পাওয়ারের, অনেক বেশি পাওয়ারের, এটা হয়তো সামথিং 0.5 ভোল্ট 0.1 ভোল্ট লেভেলের একটা সিগন্যাল। এখানে কিন্তু বেসিক্যালি একটা ট্রানজিস্টর কানেক্টেড আছে, যে ট্রানজিস্টরটার কিন্তু এই পার্টটা অনেক বেশি ভোল্টেজের একটা কিছুতে কানেক্টেড আছে, যেটা হয়তো 12 ভোল্ট। আর এর বেসটা পাওয়ার আপ হচ্ছে এই যে এই সিগন্যালটা, তার মাধ্যমে। এটা যখন হাই পিকে উঠছে তখন এখানেও পিকটা হাই হয়ে যাচ্ছে, এটা যখন লো পিকে যাচ্ছে তখন এখানের পিকটাও লো হয়ে যাচ্ছে, বাট অ্যামাউন্টটা ডিফার করছে। এখানে যেটা 0.5 ভোল্ট হয়ে ঢুকছে, সেটা হয়তো এখানে 5 ভোল্ট কিংবা 6 ভোল্ট হয়ে বক্সটায় যাচ্ছে। আবার যেটা এখানে 0.1 ভোল্ট, তারই আদলে, অর্থাৎ এই যে দুটো ওয়েভ ফর্ম, এই দুটো ওয়েভ ফর্মের এটা হয়তো এরকম এরকম হচ্ছে, আর এখানে তার ফলে যেটা জেনারেটেড হচ্ছে সেটাও হয়তো এরকম এরকম হচ্ছে, সেম টু সেম, পুরোপুরি সেম টু সেম দেখতে দুটো ওয়েভ ফর্ম, শুধু একটা আর একটা স্কেলড আপ ভার্সন, অর্থাৎ তার ম্যাগনিটিউডটা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে একটা ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশনের প্রপার্টি। এটার আমরা একটা উদাহরণ দেখে নেব। এটার জন্য আমরা একটা এক্সপেরিমেন্টাল উদাহরণ দেখে নেব, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল উদাহরণ। এখানে একটা ট্রানজিস্টর আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর, যেহেতু নেগেটিভ সাইডে এটা কানেক্টেড রয়েছে। তো এই এনপিএন ট্রানজিস্টরটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা এখানেতে একটা বাল্ব লাগানো আছে। তো এই বাল্বটা আমরা জ্বালাবো, কিসের মাধ্যমে জ্বালাবো, এই যে 6 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা আছে তার মাধ্যমে জ্বালাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর যে বেসটা, সেটা একটা সেপারেট পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার আপ করা হচ্ছে। যদিও গ্রাউন্ডটাকে আমরা শর্ট করে নিয়েছি, যে কোনো ক্ষেত্রে এটা জেনে রাখার একটা বিষয়, তোমরা এটা নোট করে রাখতে পারো। যদি আমাদের আলাদা আলাদা পাওয়ার লেভেলের পাওয়ার সাপ্লাই ব্যবহার হয় একটা সার্কিটের মধ্যে, তাদের গ্রাউন্ডটা কিন্তু একটা ইউনিফাইড গ্রাউন্ড হতে হবে, অর্থাৎ প্রত্যেকটির যে নেগেটিভ পার্টটা সেটা কিন্তু একটা জায়গাতে এসে গ্রাউন্ড করে দিতে হবে, তবে কিন্তু সেই সার্কিটটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। তো এই গ্রাউন্ডগুলো কমন গ্রাউন্ড, নেগেটিভগুলো দেখো সবকটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে একই জায়গাতে, বাট এটা একটা আলাদা পাওয়ার সাপ্লাই, এটা একটা আলাদা পাওয়ার সাপ্লাই। এখন দেখা যাক, আমি যখন এটাকে চালিয়ে দিচ্ছি, সিমুলেট করছি, তখন এই বাল্বটা কিন্তু সেইভাবে গ্লো করছে না, খুব অল্প গ্লো করছে, যেটা এখানে দেখা যাচ্ছে না। এখন এইটার এগেনস্টে যে ভোল্টেজটা, সেটা দেখো খুব রিমার্কেবলি, এখানে আমি 3 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, এখানে কিন্তু অন্য কিছু দেখাচ্ছে আমাকে। এখানে যে কারেন্টটা ফ্লো করছে, অ্যাজ আমি বললাম যে এর এগেনস্টে এই যে অ্যামাউন্টের একটা রেজিস্টার লাগানো আছে, ভ্যারিয়েবল রেজিস্টার, সেই রেজিস্টারটার ভ্যালু যেহেতু খুবই বেশি, তাই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, এইটার এগেনস্টে সেরকমভাবে কারেন্ট ফ্লো করতে পারছে না বেসে। তার কারণে কিন্তু এর মধ্যে দিয়েও কোনো কারেন্ট ফ্লো করছে না। দেখো 1.81 মিলি অ্যাম্পিয়ার মাত্র কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে, যেটা খুবই নমিনাল, তাই জন্যই কিন্তু বাল্বটা জ্বলছে না। এবার আমি যদি রেজিস্টারের ভ্যালুটা আস্তে আস্তে কমাতে থাকি, এই রেজিস্টারের ভ্যালুটা যদি আমি আস্তে আস্তে কমাতে থাকি, তাহলে কিন্তু যে মজার ব্যাপারটা ঘটবে
সেটা হচ্ছে বাল্বটা কিন্তু একটা টাইম পর আস্তে আস্তে গ্লো করে উঠবে যখন আমি এটাকে এদিকে নিয়ে চলে যাবো। এবং দেখো এর মধ্যে দিয়ে কারেন্টের অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার যখন এটাকে কমিয়ে দেব তখন দেখো বাল্বটা কিন্তু আস্তে আস্তে গ্লোটাও কমে যাচ্ছে এবং দেখো ড্রয়িং কারেন্টের অ্যামাউন্টও কিন্তু কমে যাচ্ছে। দেখো লক্ষ্য করে ভালো করে বাল্বের গ্লো কমছে এবং সেই সঙ্গে কিন্তু কারেন্ট কতটা ড্র করছে তার অ্যামাউন্টটাও কমে যাচ্ছে। কিন্তু এইটার সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই, এ জাস্ট এর বেসটাকে পাওয়ার আপ করছে। অর্থাৎ বেসের যখন আমি ভোল্টেজটাকে লিমিট করে দিচ্ছি তখন কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা হেভিলি এফেক্টেড হচ্ছে। দেখো আস্তে আস্তে ডিম হতে হতে বাল্বটা একসময় প্রায় নিভে যাবে। দেখো এই পার্টে এসে কিন্তু বাল্বটা প্রায় নিভে গেছে। মাত্র 1.99 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাম্প্লিফিকেশন এফেক্ট অফ এ ট্রানজিস্টর। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এফেক্ট অফ এ ট্রানজিস্টর। ট্রানজিস্টরের যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক সেটা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে একটা ডায়োড কি করে। ডায়োড আমরা দেখেছি যে ফরওয়ার্ড আর রিভার্স বায়াসে আলাদা আলাদা রকম কাজ করে। অর্থাৎ ডায়োড কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনেই কারেন্ট ফ্লো করতে দেয়। কিন্তু ইন কেস অফ এসি ওয়েভ ফর্ম, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানেতে বোর্ডে, সেই এসি ওয়েভ ফর্মটা কিন্তু আমাদের একটা খুব অদ্ভুত জিনিস, কারণ সেটার ক্ষেত্রে কিন্তু বাইডাইরেকশনাল ফ্লো আমরা দেখতে পাই, যে একবার নেগেটিভ আবার একবার পজিটিভ। কিন্তু সেটাকেই যখন আমরা একটা ডায়োডেতে দিই, ডায়োডে যদি ফরওয়ার্ড বায়াসে দিই, তাহলে আমরা কিন্তু একটা এই ধরনের ওয়েভ ফর্ম পাবো। এটা বেসিক্যালি কন্টিনিউয়াস এইরকম একটা ওয়েভ ফর্ম পাবো। অর্থাৎ এর মধ্যে নেগেটিভ পার্টটা ও বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র পজিটিভ পার্টটাকে রেখেছে। এখন এই যে ওয়েভ ফর্মটা আমরা নেক্সট যেটা পেলাম, এটা হচ্ছে আনফিল্টার্ড ডিসি ওয়েভ ফর্ম। এই যে ডিসি ওয়েভ ফর্ম, এই ডিসি ওয়েভ ফর্মটা আমরা কার মাধ্যমে অ্যাচিভ করতে পারছি? একটা ডায়োডের মাধ্যমে। সেই কারণে ডায়োডকে অনেকে রেকটিফায়ার বলে। এখন একটা ট্রানজিস্টর কিন্তু একটা ডায়োডের থেকে একটু অ্যাডভান্সড, কিন্তু তার মধ্যে কিন্তু ডায়োডের ফিচার রয়েছে, পিএন জাংশন কিন্তু রয়েছে, হয় পিএনপি থাকছে নয়তো এনপিএন থাকছে। তো তার মাধ্যমেও কিন্তু এই ধরনের বেশ কিছু জিনিসপত্র করা যায়। আমরা যেমন ডায়োড ইউজ করে একটা এসিকে ডিসিতে কনভার্ট করতে পারি, তেমনি আমরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটা বিশেষ সার্কিটের মাধ্যমে দুটো ট্রানজিস্টর ইউজ করে ডিসি একটা পাওয়ারকে কিন্তু এসিতে কনভার্ট করতে পারি। আমরা জানি যে ডিসিকে ট্রান্সফর্ম করা যায় না, একটা ট্রান্সফরমারের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইউজ করে যে ট্রান্সফরমেশন হয় সেটা কিন্তু ডিসির ক্ষেত্রে করা যায় না। এসির ক্ষেত্রে আমরা সেটা করতে পারি, ডিসির ক্ষেত্রে কিন্তু সেইটা করা পসিবল হয় না। সেই কারণে আমাদের যদি কোনো কিছু ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইনভার্টার সার্কিট দরকার পড়ে। আর এই ইনভার্টার সার্কিট কিন্তু দুটো ট্রানজিস্টর ইউজ করে করা যেতে পারে। এরা কি করে? এরা বেসিক্যালি একটা ডিসির যে একটা ডিসির যদি আমি একটা পাওয়ার সাপ্লাই দেখি, এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এখান থেকে পজিটিভ ভাবটাকে তৈরি করে আর তার সঙ্গে অ্যাড করে দেয় এদিক থেকে নেওয়া নেগেটিভ ভাবকে। এখানে ঠিক উল্টোটা করে, এখানে বেসিক্যালি একটা নেগেটিভ ভাব নেয় এখান থেকে আর এখান থেকে পজিটিভ ভাবটাকে এদিকে অ্যাড করে। তো এইরকম ভাবে দুটো ফেজ এসি তৈরি করতে পারে ট্রানজিস্টরের মাধ্যমে। তো সেই সার্কিটটা আমরা এখন একটু দেখে নেবো। সেটা একটা প্র্যাকটিক্যাল সার্কিট, তোমরা এটা দেখতে পারো ট্রাই করে নিজেরা, এটা কাজ হয় জেনারেলি। তো এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুখানা মাত্র ট্রানজিস্টর ইউজ হয়েছে আর জাস্ট দুখানা রেজিস্টার ইউজ হয়েছে, কোনো ক্যাপাসিটারও নেই, কোনো কিছু নেই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, একটা ডিসি পাওয়ার সাপ্লাই 24 ভোল্টের। তো এটা একটা 2p3s ট্রানজিস্টর, ট্রান্সফরমার, 2p3s ট্রান্সফরমার।
আর বাকি সার্কিটটা এরকম একটা সিম্পল সার্কিট, যদিও এটা খুব এফেক্টিভ সার্কিট নয়, কারণ এখান থেকে যে এসি ওয়েভফর্মটা পাওয়া যায় সেই এসি ওয়েভফর্মটা খুব ক্রুড একটা এসি ওয়েভফর্ম, বাট স্টিল এটা একটা বোঝানোর জন্য খুব ভালো সার্কিট। এখান থেকে এই যে এই পজিটিভ হাবটা কিন্তু গিয়ে ট্রিগার করছে কাকে? এই ট্রানজিস্টরটাকে। যখন এই ট্রানজিস্টরটাকে ট্রিগার করছে তখন এই পার্টের ফ্লোটা কিন্তু হচ্ছে, বিকজ এটা একটা এনপিএন টাইপ ট্রানজিস্টর, এদিকের ফ্লোটা কিন্তু হচ্ছে। যখন এদিকের ফ্লোটা বেসিক্যালি হচ্ছে তখন কি হচ্ছে? তখন এই যে এই পার্টের মধ্যে দিয়ে ফ্লোটা হলে তখন কে ট্রিগার্ড হচ্ছে? এ ট্রিগার্ড হচ্ছে। এ যখন ট্রিগার্ড হচ্ছে তখন এ আর ট্রিগার্ড থাকতে পারছে না, কারণ তাহলে এদিকের পার্টটা এদিক দিয়ে ফ্লো করে বেরিয়ে যাচ্ছে। তার ফলে অলওয়েজ এই দুটোর ডিরেকশন ইন্টারচেঞ্জ হচ্ছে, পাওয়ারের ডিরেকশন ইন্টারচেঞ্জ হচ্ছে। একবার এদিকে পজিটিভটা অ্যাড হচ্ছে, ওদিকে নেগেটিভটা অ্যাড হচ্ছে, আবার একবার কিন্তু এদিকে নেগেটিভ অ্যাড হচ্ছে, এদিকে পজিটিভ অ্যাড হচ্ছে। এইরকমভাবে একটা ডিসি অর্থাৎ বাইপোলার একটা টাইপ অফ পাওয়ারকে একটা ইউনিপোলার জিনিসে কিন্তু কনভার্সন করছে এই সার্কিটটা। তো এই সার্কিটটার ওয়ার্কিং দেখে নিই। এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে এখানে একটা ডিসি 24 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, কিন্তু সেটাকে এসিতে কনভার্ট করে আমরা এখানে দেখব, এসি ভোল্টেজটা এখানে দেখতে পাবো, এবং সেই সঙ্গে আমরা কিন্তু একটা অসিলোস্কোপেও দেখে নেব যে এসিটার ওয়েভফর্মটা কেমন দেখতে হচ্ছে। তো এটাকে আমরা যখন চালাচ্ছি প্রথম অবস্থায় আমরা একটু লক্ষ্য করলে দেখবো যে উইদাউট এনি ওয়েভফর্ম এখানেও 0 ভোল্টেজ, বিকজ এই ক্যাপাসিটারটা এখন চার্জ হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ দ্য ক্যাপাসিটার উইল বি গেট ফুললি চার্জড, তখনই কিন্তু আমরা দেখতে পারবো যে ওয়েভফর্মটা একটা চেঞ্জ আসছে। যখনই ক্যাপাসিটারটা ফুললি চার্জ হয়ে যাবে, যেহেতু এটা একটা একটু বড় সাইজের ক্যাপাসিটার, সেহেতু চার্জ হতে একটু টাইম লাগে, বাট যখন এটা ফুললি চার্জ হয়ে যাবে, এই যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটা এসি ওয়েভফর্ম কিন্তু ক্রিয়েট হচ্ছে, এবং একটা এসি ভোল্টেজ, যদিও সেটা খুব স্টেবল নয়, আমি বললাম এই সার্কিটটা খুব এফেক্টিভ নয়, তো সেই এসি ওয়েভফর্ম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যেহেতু এটা একটা 2 ফেজ এসির মাধ্যমে কনভার্সনটা হচ্ছে, সেহেতু আমরা কিন্তু ওয়েভফর্মটা খুব স্টেবল ওয়েভফর্ম পাচ্ছি না, বাট এটা কিন্তু একটা এসি ওয়েভফর্মই পাচ্ছি, যেটা কিন্তু অরিজিনালি একটা সাইন ওয়েভ। এটা দেখতে হয়তো অনেকের মনে হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, কিন্তু অ্যাকচুয়ালি এটা এখানে কম্পিউটারের জন্য এরকম দেখাচ্ছে, এটা বেসিক্যালি একটা সাইন ওয়েভ। এটাকে যদি আমি আরেকটু পিরিয়ডটা বাড়িয়ে দিই তাহলে বোঝা যাবে এটা বেসিক্যালি একটা সাইন ওয়েভ। একটু সামান্য ডিফর্মিটি আছে ডিউ টু দ্য রেজিস্টার অ্যান্ড দ্য ক্যাপাসিটারস ফিল্টার, বাট আদারওয়াইজ এটা কিন্তু একটা সাইন ওয়েভ। তার মানে বোঝা যাচ্ছে যে এই সার্কিটটা কিন্তু ডিসি থেকে এসিতে কনভার্সন করছে, অর্থাৎ এটা কিন্তু একটা ইনভার্টার সার্কিট, এবং সেটা বানানো হয়েছে জাস্ট দুখানা ট্রানজিস্টর দিয়ে। লাস্টলি আমি এই সার্কিটটা দেখিয়ে আজকের যে লেসন সেটা শেষ করব। সেটা হচ্ছে এই যে এই সার্কিটটা, এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ অফ আ ট্রানজিস্টর। এখানে ট্রানজিস্টরটাকে ইউজ করা হয়েছে অ্যাজ এ সুইচ অবভিয়াসলি। এটা কি করছে? এখানে যে একটা ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারটা একটা অ্যামাউন্টের পাওয়ার স্টোর করে নিচ্ছে। যখন এটা অন হচ্ছে এই সুইচটার মাধ্যমে, তখন যেটা হচ্ছে এই পাওয়ারটা এখানেতে স্টোর হচ্ছে, ক্যাপাসিটারটাকে চার্জ করছে, এবং একইভাবে এই ট্রানজিস্টরটাকেও কিন্তু সে অন করে দিচ্ছে। দুটো কাজ হচ্ছে একসঙ্গে। প্রথম কথা, এই লাইন দিয়ে এসে এই ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, এবং সেটাই এই ট্রানজিস্টরের বেসে পাওয়ারটা সাপ্লাই করছে। তার আগে অবধি যেহেতু বেসে পাওয়ারটা সাপ্লাই হয়নি, ফলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল না। যে মুহূর্তে সুইচটা আমরা অন করছি, এখান থেকে পাওয়ারটা এসে ক্যাপাসিটারটাকেও চার্জ করছে, আবার এইখান দিয়ে এসে এই বেসটাকেও পাওয়ার আপ করছে। তার ফলে এটার মাধ্যমে এই গেটটা ওপেন হয়ে যাচ্ছে, এবং এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এটা যখন ঘটছে, অবভিয়াসলি এই রিলেটা অন হয়ে যাচ্ছে। এবার আমি যখন এই সুইচটাকে অফ করে দিচ্ছি, তখন কি করছে? সুইচটাকে অফ করে দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হলো যে এই ক্যাপাসিটারটা ডিসচার্জ করছে। এই ক্যাপাসিটারটা যখন ডিসচার্জ করছে, এখান দিয়ে ডিসচার্জটা হচ্ছে কিন্তু এই রাস্তাটা দিয়ে, অর্থাৎ এখান দিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে গিয়ে গ্রাউন্ডে আসছে। এদিক দিয়ে যেহেতু আর যাওয়ার জায়গা নেই, সুইচটা আমি খুলে দিয়েছি, তার ফলে এই পাওয়ারটা কিন্তু বেসের মধ্যে দিয়ে গ্রাউন্ড হচ্ছে, এবং যতক্ষণ চার্জ না শেষ হয় ততক্ষণ অবধি কিন্তু এই বেসে একটা অ্যামাউন্টের পাওয়ার, একটা চার্জ কিন্তু বজায় থাকছে। তার ফলে এই ট্রানজিস্টরটা কিন্তু ওপেন থাকছে।
অর্থাৎ আমি সুইচ অফ করে দিয়েছি, তার বেশ কিছুক্ষণ পরেও কিন্তু এটা অন থাকছে। ঠিক আমি আগের বার যখন দেখাচ্ছিলাম একটা ল্যাচিং এফেক্টের মতো জিনিস ঘটছিল, এখানে সেটা আমরা ক্রিয়েট করেছি। ওটা ন্যাচারালি ঘটছিল, বাট এটার ক্ষেত্রে আমরা ক্রিয়েট করেছি। এবং আমরা এই ক্যাপাসিটার বা এই রেজিস্টারের ভ্যালু যত চেঞ্জ করব, এই টাইম ডিলেটা কম বেশি হবে, কারণ তত বেশি টাইম লাগবে ডিসচার্জ হতে। তো সেই কারণে এটাকে একটা টাইমার সার্কিট বলা হচ্ছে, এবং এটা একটা অফ ডিলে টাইমার, অর্থাৎ এটা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে অন হয়ে যায় কিন্তু অফ হয় দেরি করে। সো দিস থিং ইজ কল্ড অ্যান অফ ডিলে টাইমার। আমরা এটার ওয়ার্কিংটা দেখে নেব। এখন রিলেটা অন নেই, অফ রয়েছে। এখন আমি যখনই এই সুইচটা দেব, তখন এই যে রিলেটা অন হয়ে গেল, এইটা প্লাঞ্জারটা এদিক থেকে এদিকে চলে এলো। এখন এটাকে আমি যখন অফ করে দিচ্ছি, তখনও কিন্তু প্লাঞ্জারটা এদিকেই রয়ে গেল, এটা কিন্তু আর ওদিকে যায়নি। একটা নির্দিষ্ট টাইম পর এটা আবার থ্রো ব্যাক করবে ওইদিকে, যেদিকে এটা অরিজিনালি ছিল, অর্থাৎ এনসি পার্টের দিকে এটা আবার থ্রো ব্যাক করবে। এই যে চলে গেল। সো এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ইউজ অফ ট্রানজিস্টার। এটা ছাড়াও ট্রানজিস্টারকে আরও অনেক বহু জায়গায় ইউজ করা হয়, ভোল্টেজ রেগুলেটরে ইউজ করা হয়, আরও অন্যান্য গাদা গাদা জায়গায় ট্রানজিস্টারটাকে ইউজ করা হয়। বাট এইগুলো খুব বেসিক কিছু উদাহরণ আমি দিলাম, যার ফলে তোমরা নিজেরা বাড়িতে এগুলো বানিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি জাস্ট আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এখানে এটার ভ্যালু যদি আমি চেঞ্জ করে দিই, তখন এই সুইচটা দেওয়ার পর এটা অন হবে, বাট আগের থেকে অনেক কম টাইমে ও আবার আগের জায়গায় ব্যাক করবে। ওকে, সো এরকমভাবে আমরা টাইমটাকে চেঞ্জ করতে পারি বাই অল্টারিং দ্য রেজিস্টার্স ভ্যালু অর দ্য ক্যাপাসিটার্স ভ্যালু। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। বাকি যে বিভিন্ন ভোল্টেজ রেগুলেটর ইত্যাদি ইত্যাদি যেসব সার্কিট, সেগুলো আমি পরের ক্লাসে আবার পড়াবো। আপাতত আমি যে নোটসটা এর সঙ্গে দেবো, সেই পিডিএফটা একটু ফুটিয়ে পড়তে হবে। ওকে, এবং কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বাই হোয়াটসঅ্যাপ আমায় কিন্তু কোয়েশ্চেনগুলো পাঠাতে হবে। এর আগেও কয়েকজন পাঠিয়েছিল কোয়েশ্চেন, আমি সেগুলো সলভ করে অলরেডি বলেছি তাদেরকে যে এই করতে হবে, বা কোনো একটা ভিডিও দিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রেও কিন্তু আমি ঠিক তাই করব। ওকে, তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। গুড বাই।